হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে মৎস্যগন্ধার উৎপত্তি। রাজা বসু, রাজা উপচারী বসু মৃগয়ায় গেছেন। পিতৃলোকের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে মৃগয়া করতে গেছে, কিন্তু যে দিবসে মৃগয়া করতে গেলেন সেই রাত্রে তার স্ত্রীর কক্ষে তার যাওয়ার কথা ছিল। কেন? কারণ স্ত্রী তখন ঋতুবতী ছিলেন। তো সেটা যেহেতু পূর্ব পিতৃগণের আদেশ পেয়েছেন, সেই কারণে তিনি থাকতে না পেরে মৃগয়া করতে গেছেন। কিন্তু মৃগয়ায় গিয়েও তার স্ত্রীর কথা বারবার স্মরণ হচ্ছে। রাজা সেই রমণীয় বসন্তকালে মৃগয়া ক্রমে অশোক, চম্পক, চূত, মণিমুক্ত, পুন্নাক, কর্ণিকার, বকুল, পটল, চন্দন, অর্জুন প্রভৃতি বহুবিধ বৃক্ষে পরিশোভিত, কোকিলালোপ মুখরিত, মধুমত্ত মধুকরের ঝঙ্কারে সংকুলিত চৈত্ররথতুল্য মনোহর এক কাননে প্রবেশ করিলেন। সুন্দর এক ফুলবাগান এক কথায়। কিন্তু গিরিকা বিরহে নিতান্ত কাতর। কিন্তু সেখানে গেলেও স্ত্রী গিরিকার কথা মনে ভাসছে। কিন্তু গিরিকা বিরহে নিতান্ত কাতর ও দুর্দান্ত মদনবানে একান্ত অধীর হইয়া যদৃচ্ছাক্রমে মানে ইচ্ছা অনুসারে ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক বিকশিত অশোক তরু অবলোকন করিলেন। একটি অশোক বৃক্ষ দেখলেন। তিনি সেই তরুমূলে সুখাসীন হইয়া বায়ু সেবন দ্বারা অতিশয় আহ্লাদিত হইলেন। সেই অশোক বৃক্ষের ডালে বসে বাতাস, সুন্দর বাতাস বইছে, তো সেইটা উনি খুব আহ্লাদিত হলেন। এই অবসরে তাহার রেতস্খলন হইল, এই অবসরে তার বীর্যপাত হলো। রেত নিতান্ত নিষ্ফল না হয় এই মনে করিয়া সেদিরাজ এক পত্রপুটে তাহা ধারণ করিলেন। তখন কি করলেন? উনি দেখলেন যে আমার এই বীর্য একান্ত নিষ্ফল না হয়, তিনি সেটা একটা পাতায় ধারণ করলেন। পরে পত্নীর ঋতুকাল ও আপনার রেত বিফল না হয় মনে মনে এই বিবেচনা করিয়া রাজা মন্ত্রোচ্চারণপূর্বক বীজ শোধন করিয়া সমীপবর্তী অতি দ্রুতগামী এক শোন পক্ষীকে কহিলেন। উনি সেই পাতায় সেই বীর্য ধারণ করে সেই বীর্য শোধন করলেন। শোধন করে পাশে দ্রুত এক শোন পাখি, যাকে আমরা কুল্ল বলে থাকি অনেক সময়, সেই পাখিকে বললেন, হে সৌম্য, অদ্য আমার মহিষীর ঋতুকাল, অতএব তুমি অতি সত্বর আমার এই রেত লইয়া তাকে প্রদান করো। তাকে বললেন যে তুমি শীঘ্র এই রেত নিয়ে রাজপ্রাসাদে যাও, আমার স্ত্রী ঋতুবতী, তুমি তাকে এটা প্রদান করো। বেগবান শোন এই শুক্র লইয়া আকাশপথে উড্ডীন হইলেন। তখন সেই পক্ষী সেই পাতা নিয়ে আকাশে উঠলেন। পথিমধ্যে আর একটি শন পক্ষী ওই দ্রুতগামী শোনের তুণ্ডাগ্রে স্থিত শুক্র দেখিয়া আমিষ আশঙ্কা করিয়া তাহার নিকট আসিল। এবার আকাশে উড়ে যাচ্ছে, এমতো সময় আরেকটা শোন পাখি, সে ভাবছে যে ও মুখে করে নিশ্চয়ই কোনো মাংস খণ্ড নিয়ে যাচ্ছে, ও তাকে ধরেছে এবং মাংসখণ্ড বলপূর্বক লইব, এই ভাবিয়া তাহার সহিত তুণ্ডযুদ্ধ আরম্ভ করিল। এবার ওর ঠোঁটে সেটা ধরা হয়েছে, আর ও ভাবছে আমি কেড়ে নেব। যুদ্ধ করিতে করিতে সেই শুক্র যমুনার জলে পতিত হইল। এবার এইভাবে ওরা তো যুদ্ধ করছে, এর ফাঁকে ওই সেই পাতা ছিঁড়ে সেই বীর্য যমুনার জলে পড়ে গেল। তথায় অদ্রিকা নামে এক অস্ফরা ব্রহ্মসাপ প্রভাবে মীনরূপ প্রাপ্ত হইয়া বাস করিত। সেই যমুনায় এক অস্ফরা ব্রহ্মসাপে মীন রূপ ধারণ করেছে, মাছ হয়ে জন্মগ্রহণ করেছে, সে ওইখানে থাকে। সেই মৎস্যরূপা অদ্রিকা, এই অস্ফরার নাম অদ্রিকা। সেই
অস্পরা মাছরূপী অস্পরা এসে সেই সোন তুণ্ড পরিভ্রষ্ট বীজ ভক্ষণ করলো, সেই বীর্য সেই মাছে খেয়ে নিল। বীজ ভক্ষণের পর 10ম মাসে মৎস্য উপজীবীরা সেই মৎস্যকে জালে বদ্ধ করিল। ঠিক 10 মাস হয়েছে, দৈবক্রমে জেলেরা সেই মাছকে ধরেছে এবং ও সেই জালে গেঁথে গেছে। অনন্তর তাহার উদর অভ্যন্তর হইতে এক কন্যা ও এক পুত্র বহির্ভূত হইল। সেই মাছের পেট থেকে এক কন্যা এবং এক পুত্র জন্মালো। মৎস্যজীবীরা এক অদ্ভুত ব্যাপার দর্শনে চমৎকৃত হইয়া ওই 2 সন্তানকে ভূপাল সমক্ষে নিয়ে গেলেন। মৎস্যজীবীরা তখন ওই যমুনা নদীর কূলে যে জমিদার ছিল তার কাছে নিয়ে গেল। গিয়ে নিবেদন করিলেন, মহারাজ, এক মৎস্যের গর্ভে এই 2 মানুষ জন্মিয়াছে। তারা গিয়ে বলল যে, মহারাজ, এই মাছের গর্ভে এই 2 সন্তান জন্মেছে। উপরিচর রাজা, সেই মৎস্যগর্ভ সম্ভূত সেই রাজা, ওই রাজ্যের রাজা উনি, সেই উপরিচর বসু তখন তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই মৎস্যগর্ভ সম্ভূত পুত্রকে গ্রহণ করিলেন। তখন উপচারী বসু তো এই ঘটনা জানেন না, উনি তখন এইটা ওই পুত্রকে গ্রহণ করলেন। সেই মৎস্যপুত্র পরম ধার্মিক ও স্থির প্রতিজ্ঞ মৎস্যরাজ নামে বিখ্যাত হইল। পরে সেই পুত্র মৎস্যরাজ বলে বিখ্যাত হয়। শাপ প্রদানকালে ভগবান ইন্দ্র অস্পরা অদ্রিকাকে কহিয়াছিলেন, যখন এই অদ্রিকা যখন অভিশপ্ত হয় তখন ইন্দ্র বলেছিলেন, তুমি মানুষ প্রসাব করিয়া শাপ হইতে পরিত্রাণ পাইবে। তুমি মানুষ প্রসাব করে তুমি এই অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এক্ষণে সেই নির্দিষ্টকাল উপস্থিত দেখিয়া মৎস্যরূপা অস্পরা মৎস্যরূপ পরিত্যাগপূর্বক স্বকীয় পূর্বকার স্বীকার করিয়া আকাশপথে প্রস্থান করিল। তখন এই মানুষ প্রসাব করার পরে এই মাছ তার অভিশাপ থেকে বেরিয়ে নিজের পূর্বের আকার ধারণ করে তিনি চলে গেলেন স্বর্গে। মৎস্য গর্ভ সম্ভূতা দুহিতা রাজার আদেশক্রমে সেই মৎস্যজীবীর কন্যা হইল। তখন উপরিচর বসু ওই পুত্রকে রেখে কন্যাকে দিয়ে দিলেন যে, একে তোমরা নিয়ে যাও। সেই থেকে এই কন্যা সেই মৎস্যজীবীর কন্যা বলে পরিচিত হয়। মৎস্যঘাতীর সম্পর্কে তাহার নাম হইল মৎস্যকন্যা। যেহেতু মৎস্যের পেট থেকে জন্মেছে তাই তার নাম মৎস্যগন্ধা বলেই নাম দান করলেন। ফলত তাহার নাম সত্যবতী। সত্যবতী পিতৃ শুশ্রূষার নিমিত্ত যমুনা নদীতে নাবিকের কার্য করত। পিতার শুশ্রূষা করার জন্যে সে ওই যমুনায় মাঝিগিরি করত, পারাপার করত। ব্যাসের জন্ম বৃত্তান্ত এর পরের পর্বে যাব। হরে কৃষ্ণ।